ব্যক্তি তার অপরাধ মনস্কতার মাসুল দিতে হয়েছে ওই চিকিৎসককে। কিন্তু তার পর থেকে সবটা নির্ভর করে যে কিভাবে এই বিষয়টাকে প্রশাসন হ্যান্ডেল করছে। সেই হ্যান্ডেল করার ক্ষেত্রে একাধিক লুপহোল নিয়ে প্রশ্ন উঠছে এবং জানিয়েই সাধারণ মানুষকে ভিজিল্যান্ট থাকতে হচ্ছে। আমি প্রথমেই একটা কথা বলি, শিলিগুড়ির যে আজকে ঘটনাটা, সেই ঘটনাটাই কিন্তু 1 বছর এর মধ্যে গ্রেফতার 1 বছর লাগেনি। সেই ঘটনাটাই গ্রেফতার হয়েছে, গ্রেফতারের পর ট্রায়াল হয়েছে, ট্রায়াল করে কনভিকশন হয়ে গেছে উইদিন 1 ইয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রশ্নটা হচ্ছে সিবিআই সঞ্জয় বাদ দিয়ে, যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সেই সঞ্জয় বাদ দিয়ে দ্বিতীয় কোনো গ্রেফতারি খুনের মামলা এখনো সিবিআই করতে পারেনি, সেটাও 25 দিনের ওপরে অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, দেখুন সিবিআই এর সিরিয়াসনেস নিয়ে তো আজকে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ অলরেডি সিবিআই এর কি গল্প সেটা দেশের মানুষ, রাজ্যের মানুষ খুব ভালো মতো জানে। কারণ এই রাজ্যের মাটিতেই গত 13-14 বছরে আমরা যতগুলো কেস সিবিআই এর হাতে যেতে দেখেছি, সারদা, নারদা, রোজভ্যালি, হাঁসখালি, বকটুই, তার মধ্যে কটায় সিবিআই কনক্লুশনে পৌঁছেছে আমি এটাই বলতে চাইছি যে সিবিআই সিরিয়াসনেস বোঝা যায়। গতকালকে লোয়ার কোর্টে সঞ্জয়কে যখন তোলার কথা, সেই সময় দেখা যাচ্ছে সিবিআই এর আইনজীবী, মানে সিবিআই যিনি পিপি, তিনি উপস্থিত নেই, সিবিআই সিনিয়র আইনজীবী উপস্থিত নেই, ইনভেস্টিগেটিং যে অফিসার আইও তিনি উপস্থিত নেই। এবং সেই দেখে ক্ষুব্ধ হয়ে জজ সাহেবকে এটা বলতে তিনি বাধ্য হলেন যে আপনারা কি আর কি মারছেন, আপনারা কি ছেলে খেলা ভেবেছেন। এবং তারপরে তিনি বললেন আমি কি অভিযুক্তকে জামিন দিয়ে দেবো। তাহলে বুঝুন, যেখানে এখনো পর্যন্ত এই গোটা কেসের একমাত্র অভিযুক্ত এবং হতে পারে সেই এই কেসের একমাত্র চাবিকাঠি, কারণ এখনো অবধি সমস্ত সংবাদ মাধ্যমের যে সূত্র মারফত খবর, ইনক্লুডিং কলকাতা টিভি, তাতে কিন্তু সঞ্জয়ের ডিএনএ ম্যাচ করেছে। অর্থাৎ সঞ্জয় যে ঘটনার সঙ্গে যুক্ত এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্নটা হচ্ছে সঞ্জয় ব্যতীত আর কেউ আছে কিনা। সঞ্জয় যে আছে এটা মোটামুটি কনফার্ম ডিএনএ রিপোর্ট থেকে। তাহলে এই সঞ্জয় যে যুক্ত, এর সাথে যদি অন্য দ্বিতীয় কেউ যুক্ত থাকে, তৃতীয় কেউ যুক্ত থাকে, কিংবা সঞ্জয় যদি কারোর নির্দেশেই খুন ধর্ষণটা করে থাকে, এই সবটাই তাহলে সঞ্জয়ের পেট থেকে বেরোতে পারে। আর এই সঞ্জয় এই মুহূর্তে কাদের হেফাজতে আছে? সিবিআই এর হেফাজতে। আর সেই সিবিআই এর যেখানে সঞ্জয়ের আরো কয়েকদিনের কাস্টাডি চাওয়ার কথা, সেখানেই তার উপস্থিত হচ্ছেন না, যেখানে জজ সাহেবকে বলতে হচ্ছে আমি কিন্তু জামিন দিয়ে দেব। তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি, আমি আর দুটো লাইন জাস্ট বলে শেষ করি, এই ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমি একটা কথা বলি, বারংবার যে দেখুন, আমি একটা কথা বলি, আজকে কলকাতা টিভি, কলকাতা টিভি আজকে এই শিলিগুড়ির যে ঘটনাটা, সেটা নিয়ে আপনি প্রতিবেদনের মধ্যে হেডলাইনের মধ্যে রাখলেন। আমি আপনাকে আজকে, এইটা তো একটা সামাজিক ইস্যু, আমরা বারবার বলছি সামাজিক সমস্যা, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে মৌপিয়াদি, পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের তো এটা দেখাবে না, পশ্চিমবঙ্গের অধিকাংশ সংবাদ মাধ্যম তারা 2 মিনিটের বেশি অপচয় করেনি শিলিগুড়ির এই কনভিকশনের খবরটা নিয়ে। এবার আপনি আমার একটা কথা বলুন, আমরা প্রত্যেকে বলি একটা ঘটনা ঘটবে, তারপরে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্ত মানে কি? দৃষ্টান্ত শব্দটার অর্থ কি? এমন একটা ঘটনা যেটা করার পর আর 5টা মানুষ সেটা দেখে শিক্ষা নেবে, ওই দেখে শিক্ষা নেওয়াটা দৃষ্টান্ত হয়। যদি আমি এই কনভিকশনে যে মৃত্যুদণ্ড পেল সেটার খবরই প্রচার না করলাম, সেটাকে প্রচারিতই না হতে দিলাম, তাহলে আমি চিৎকার করে লাভটা কি করলাম? তাহলে জাস্টিসের কথা বলে আমার লাভটা কি হলো? তাহলে আর 5টা মানুষকে আমি ভয়টা কি করে দেখাতে পারলাম, দেখো তুমি এই অপরাধটা করলে তোমায় কিন্তু মৃত্যুদণ্ডের সামনে যেতে হবে। আমরা ইস্যুর সময় চিৎকার করি, আমি আবার বলছি, আমি কলকাতা টিভির কথা বলছি না, আমরা ইস্যুর সময় চিৎকার করি, ঘটনার সময় আমরা বিচার চাই বলি, কিন্তু তারপরে ঘটনার থেকে যখন আমাদের আর কিছু পাওয়ার থাকে না, আমি দুঃখিত এই কথা বলতে বাধ্য হচ্ছি, যখন আমাদের টিআরপি পাওয়ার থাকে না, যখন আমাদের ভিউজ পাওয়ার থাকে না, তখন আমরা সেটাকে ভুলে যাই এবং এই কনভিকশনের খবরও তখন 2 মিনিটে ছেড়ে দিই। আমি বলছি এই সমাজে কিন্তু প্রত্যেকটা এটা হয়তো তুমি সংবাদ মাধ্যমের কোনো অংশকে ধরে বলছো, কিন্তু কলকাতা টিভি এই খবরও দেখিয়েছে, যে একদম আপনারা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখিয়েছে। অন্য সংবাদ মাধ্যম কি ভেবে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তারাই স্থির করবেন।